So let's start our class, and today's topic is preposition. Remember one thing, it is one of the most important topics in our English. I think you all know that. আর যদি এটা ভাবো প্রিপোজিশন কয়েকটা ক্লাসের মধ্যেই আমি শেষ করে ফেলবো টোটাল প্রিপোজিশন, এটা খুব একটা সঠিক ধারণা নয়। কারণ এই প্রিপোজিশনকে কোনো রকম বাউন্ডারিতে বাঁধা যাবে না। বলতে পারো এটা একটা সমুদ্রের মতো যার কোনো শেষ নেই। সুতরাং প্রিপোজিশনের প্রসেসটা কেমন হবে লার্নিংয়ের, তোমাকে এটা পুরো হোল লাইফ ব্যাপী পড়তে থাকতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি প্রিপোজিশন সম্পর্কে প্রতিনিয়ত নতুন নতুন কিছু জানতে পারবে, আর তোমার কাজ হচ্ছে তাকে নিজের বাস্তবিক লাইফে অ্যাপ্লাই করা। এই কথাটা মাথায় রেখো। সুতরাং যদি ভাবো যে দুদিনের মধ্যেই এক সপ্তাহের মধ্যে পুরো প্রিপোজিশন গ্র্যাব করে নেব, না, এটা পসিবল নয়। এটা একদিনের কোনো প্রসেস নয়, এটা বহু দিনের ব্যাপীর প্রসেস। তারপরে গিয়ে তুমি প্রিপোজিশন সম্পর্কে বেশ আয়ত্তে তুমি একে আনতে পারবে। আশা করি বুঝাতে পারলাম। সুতরাং টেনশন কেউ করবে না যে আমার প্রিপোজিশন তো কত প্রিপোজিশন আমি কি করে মাথায় রাখবে, এত এটা একদিনের প্রসেস নয়, ঘাবড়ানোর কোনো ব্যাপারই নেই। কিন্তু স্টার্ট করতে হবে, প্রিপোজিশনটা স্টার্ট দিতে হবে। আর যখনই স্টার্ট দেবে ধীরে ধীরে দেখবে যে প্রচুর কিছু নলেজ তোমাদের ব্রেনে কিন্তু ঢুকে যাচ্ছে। বুঝতে পারলাম ব্যাপার। তো এই যে ভাস্ট টপিক, যেটা একটা সমুদ্রের মতো, একে পড়বো কি করে, একে যেরকম খুশি সেরকম পড়বো না, এর জন্য কিন্তু স্পেশাল প্ল্যানিং দরকার। যে প্রিপোজিশনকে আমি পড়বো কি করে, যেভাবে পড়লে আমি প্রিপোজিশন কম এফোর্ট কম দেবো আর বেশি থেকে বেশি আমি নিজের ব্রেনে আমি নিয়ে নিতে পারবো, সেটা কি হতে পারে। তো আমরা প্রিপোজিশনকে তিনটে ভাগে ভাগ করতে পারি, অথবা তুমি বলতে পারো প্রিপোজিশন ক্যান বি ডিভাইডেড in three parts, or we can divide the preposition in three parts. The first part is phrasal verb. Phrasal verb সম্পর্কে তোমরা প্রত্যেকেই জানো। দ্বিতীয় পার্ট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর তৃতীয় পার্ট হচ্ছে জেনারেল প্রিপোজিশন। ফ্রেজাল ভার্ব প্রত্যেকে জানি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে তারা, যেমন কিছু ওয়ার্ড আছে তার সাথে কিছু নির্দিষ্ট প্রিপোজিশন বসে, তাদেরকেই আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর থার্ড যেটা রয়েছে জেনারেল প্রিপোজিশন, যেমন রয়েছে টু, রয়েছে অ্যাট, ইন, বাই, এগুলো হচ্ছে আমাদের নর্মাল যে জেনারেল প্রিপোজিশন। তো আমি ক্লাসে তোমাদের যেটা শুরুয়াত দেব, যেটা তোমাদের আমি করাবো, সেটা হচ্ছে জেনারেল প্রিপোজিশন। অ্যান্ড দ্য ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট, ফ্রেজাল ভার্ব অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, you have to memorize it, or you can say we have to learn it by using lots of examples. মানে এই যে ফ্রেজাল ভার্ব আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, এদেরকে আমাদের কি করতে হবে, মুখস্থ টাইপের করতে হবে। মুখস্থ মানে আমি বলতে চাইছি মানে বারবার করে ফ্রেজাল ভার্বকে পড়তে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে পড়তে হবে, আর তাদেরকে অ্যাপ্লাই করতে হবে। কোথায় অ্যাপ্লাই করতে হবে, কিসের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, এক্সাম্পলের মাধ্যমে। আর দেখবে অনায়াসে প্রচুর কিছু হচ্ছে প্রিপোজিশন আমাদের ব্রেনে সেট হয়ে যাবে। জেনারেল প্রিপোজিশন আমি তোমাদের করিয়ে দেবো সুন্দর করে, কিন্তু এই দুটোর কাজ হয়ে যাবে তোমাদের। আর যদি সামনে যদি আমি সময় পাই, মানে সামনে যদি কখনো আমি ভিডিও করি, তোমার যদি এটা মনে হয় যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে ভিডিও বানাবো, তো আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে ভিডিও বানিয়ে মানে তোমাদেরকে একটু হেল্প করতে পারি। যাই হোক, শুরু করি। আমাদের প্রথম পয়েন্টে চলে আসি, হোয়াট ইজ প্রিপোজিশন। দ্য ফার্স্ট কোশ্চেন ইজ হোয়াট ইজ প্রিপোজিশন, উই হ্যাভ টু নো ইট ফার্স্ট। দেখো, প্রিপোজিশন হচ্ছে বলতে পারো যে একটা ওয়ার্ড, অথবা বলতে পারো, ভালো করে শোনো, প্রিপোজিশন হচ্ছে একটা ওয়ার্ড, অথবা বলতে পারো আ গ্রুপ অফ ওয়ার্ড which is used, যেটা ব্যবহৃত হয় কি করতে, রিলেশনশিপকে শো করতে। কাদের মধ্যে রিলেশনশিপ শো করতে, দুখানা ওয়ার্ডের মধ্যে। তাহলে একটা বাক্যের মধ্যে দুটো ওয়ার্ড আছে, তাকে তুমি রিলেট করবে, কার দ্বারা রিলেট করবে, এই প্রিপোজিশনের দ্বারা রিলেট করবে। তো প্রিপোজিশনের ভূমিকা একটা সেন্টেন্সে ভয়ানক থাকে। মানে একটা প্রিপোজিশন যদি না তুমি জানো, তবে কোন জায়গায় কেমন রিলেশন তুমি ইউজ করতে চাও,
মানে সেটা তুমি করতে পারবে না। আমি কি বলতে চাইছি সেটা দেখো। লুক অ্যাট দ্য পিকচার ভেরি কেয়ারফুলি, ওকে? Look at the first object. This is a book. This is a book. I think you can see the book. দেখো টেবিলের উপরে বইটা রাখা আছে। And there is another object that is table. তো দেখো এখানকার পজিশনটা ভালো করে দেখো যে একটা বই আছে আর একটা টেবিল আছে, আর তোমরা দেখতে পাচ্ছ যে বইটাকে রাখা আছে কোথায়? টেবিলের উপরে। দ্য বুক ইজ কেপ্ট অন দ্য টেবিল। এবার তোমাকে কি বলতে হবে? তোমাকে এক্সপ্রেস করতে হবে কিছু। কি এক্সপ্রেস করবে? তুমি এটা বলতে চাইছো, মানে এখানে ছবিতে যেমন দেখানো আছে সেটাই তুমি এক্সপ্রেস করবে। তুমি বলতে চাইছো এই যে বইটা আছে, এই বইটা আছে টেবিলের উপরে, তো এটা তুমি এক্সপ্রেস করো। আর দেখো নিচে একটা সেন্টেন্সও লেখা আছে, ভালো করে খুব ঠান্ডা মাথায় বোঝো। প্রিপোজিশন কি আগে সেটা বোঝাচ্ছি। তো আমি দেখলাম যে এই ছবিতে দেখলাম যে বইটা, এই যে টেবিলটা আছে, টেবিলের উপরে একটা বই আছে, এটা আমি দেখতে পেলাম। এটা আমাকে এক্সপ্রেস করতে হবে। আর প্রিপোজিশন কিভাবে হেল্প করছে এটাই দেখার। চলো, দেখতে পাচ্ছি দ্য বুক আমাদের সাবজেক্ট। দ্য বুক ইজ অন দ্য টেবিল। এর মানে কি? এর মানে হচ্ছে দ্য বুক ইজ অন দ্য টেবিল, মানে বইটা রাখা আছে, বইটা হয় টেবিলের উপরে। বুঝতে পেরেছি? বইটা হয় কোথায়? টেবিলের উপরে। এবার এখানে প্রিপোজিশন এখানে কি আছে? অন। এই যে প্রিপোজিশন অন আছে, এটার মাধ্যমেই কিন্তু তুমি ফিল করতে পারছো যে বইয়ের পজিশন আর হচ্ছে টেবিলের পজিশন, মানে দুজনের মধ্যে সম্পর্ক কেমন, এটা তুমি এক্সপ্রেস করতে পারবে। কার মাধ্যমে? প্রিপোজিশনের মাধ্যমে। সাপোজ ছবিতে যদি বইটা টেবিলের নিচে থাকতো, তাহলে তুমি কি বলতে? আন্ডার দ্য টেবিল। এটা বলতে বইটা এর নিচে আছে, তাহলে আন্ডার দ্য টেবিল। তো নিচের মনের ভাব, দুটো ওয়ার্ডের মধ্যে রিলেশন কেমন, একটা বাক্যে দুটো ওয়ার্ডের মধ্যে রিলেশন কেমন, যেমন এখানে এখানে যে দুটো অবজেক্ট, টু অবজেক্টস আর হোয়াট, একটা হচ্ছে টেবিল আর আরেকটা হচ্ছে বুক। এদের মধ্যে রিলেশনটা বোঝানোর জন্য কে কাজ করছে? প্রিপোজিশন হেল্প করছে। অ্যান্ড দ্যাট ইজ হাউ উই ক্যান এক্সপ্রেস আওয়ার সেলফ। ওকে, আচ্ছা এবার আমি একটা কাজ করি। এই যে প্রিপোজিশন যেটা আছে এটাকে না আমি অমিট করে দিচ্ছি। ভালো করে দেখো, তবে প্রিপোজিশনের গুরুত্বটা আরো ভালো করে বুঝতে পারবে। ধরে নাও যে এখানে কোনোরূপ প্রিপোজিশন নেই। এবার সেন্টেন্সটা পড়ো, পড়ো আর দেখো যে মিনিংটা কি বেরোচ্ছে। দ্য বুক ইজ দ্য টেবিল। আরেকবার পড়ি, কি মিনিং বোঝাচ্ছে? দ্য বুক ইজ দ্য টেবিল। এটা কেমন মিনিং দিচ্ছে? এর মানে এখন এটা দাঁড়াচ্ছে, যদি প্রিপোজিশনটা না থাকে তার মানে বোঝাচ্ছে বইটা হয় টেবিল, বইটা হয় টেবিল। তুমি নিজের এক্সপ্রেশন বোঝাতে চাইলে, কিন্তু তুমি কি বোঝাতে পেরেছো সামনের জনকে? সামনে তুমি বোঝাতে চেয়েছো বইটা টেবিলের উপরে রাখা আছে, আর তুমি এটা প্রিপোজিশন যদি ইউজ না করতে জানো তবে তুমি এটা কি বলছো? দ্য বুক ইজ টেবিল। সামনের জন্য কি বুঝবে? যে বইটা হয় টেবিল। তার মানে তুমি নিজেকে এক্সপ্রেস করতে পারবে না। উইথাউট প্রিপোজিশন ইউ কান্ট এক্সপ্রেস ইয়োর সেলফ কারেক্টলি। তাই প্রিপোজিশন আমাদের খুব খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো আমরা আশা করি একটা আইডিয়া এলো আমাদের প্রিপোজিশন কিরকম ভাবে হেল্প করে। দুটো জিনিসের মধ্যে রিলেশন শো করছে। চলো আসি আর একটা ছবিতে, আরো বুঝতে সুবিধা হবে। দেখো এখানে এই একটা লোক আছে বা একটা বাচ্চা ছেলে আছে, একটা বালক আছে, একটা বয় আছে, আর সামনে দেখো তার একটা ওয়াল আছে। ওয়াল মানে দেওয়াল আছে। দেখতে পাচ্ছ যে এই যে বালক যেটা রয়েছে, এই বালক সে কি করছে? দেওয়ালের পেছনে লুকাচ্ছে। এটা তুমি দেখতে পাচ্ছ। এবার এটা তোমাকে সামনের জনকে এক্সপ্রেস করতে হবে। কিভাবে প্রিপোজিশন এখানে হেল্প করছে সেটা দেখি। আগে দেখি দুটো অবজেক্ট কে কে। প্রথম অবজেক্ট হচ্ছে এই ব্যক্তিটা বা পার্সন, হচ্ছে একটা পার্সন আছে, আর একটা কে আছে, আর একটা হচ্ছে ওয়াল আছে। এই দুটোকে তুমি রিলেট করবে। কার মাধ্যমে রিলেট করবে? এখানে দেখো দুজনের পজিশন বোঝাতে গেলে যে হেল্প করবে সে হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন করার আগে আগে বোঝো প্রিপোজিশন কাকে বলে। প্রিপোজিশনের যদি ইন্ট্রোডাকশনটাও বুঝে যাও, মনে রেখো প্রচুর কিছু জিনিস তুমি হচ্ছে নলেজে নিয়ে নিয়েছো। এটা এত মানে বাচ্চাদের খুব একটা খেলা এমন ভাববে না।
চলে আসি সেন্টেন্সটাকে দেখি। দ্য বয় ইজ হাইডিং, তার মানে বালকটি লুকাচ্ছে। হাইডিং মানে লোকানো, বালকটি লুকাচ্ছে। সাপোজ প্রিপোজিশন এখানে নেই, তাহলে আমি কি বলবো? দ্য বয় ইজ হাইডিং দ্য ওয়াল, দ্য বয় ইজ হাইডিং দ্য ওয়াল। কিন্তু তুমি কি দেখতে পেলে? তুমি দেখতে পেলে যে বালকটা এই দেওয়ালের পেছনে লুকাচ্ছে। আর তুমি যদি প্রিপোজিশন ইউজ করতে না জানো, তাহলে তোমার সেন্টেন্সটা কেমন হবে? দ্য বয় ইজ হাইডিং দ্য ওয়াল, তার মানে বালকটা লুকাচ্ছে দেওয়াল, বালকটা লুকাচ্ছে দেওয়াল, বালকটা লুকাচ্ছে দেওয়াল। কোনো মিনিং? কোনো মিনিং নেই। নো সেন্স, ডাজন্ট মেক এনি সেন্স। এবার আমরা অ্যাপ্লাই করব প্রিপোজিশনকে, আর দেখব যে প্রিপোজিশন অ্যাপ্লাই করে দুটো ওয়ার্ডের মধ্যে যে কোনো সম্পর্ক কত সুন্দর করে গড়ে তুলছে। এখানে প্রথম যে ওয়ার্ড আছে সেটা হচ্ছে বয়। এই বয়ের সাথে রিলেশন তৈরি করা হচ্ছে কার? ওয়ালের। বালকের সাথে ওয়ালের যে রিলেশন, সেটা কিসের রিলেশন? পেছনের রিলেশন। পেছনে মানে বিহাইন্ডে। এই যে বালক যে রয়েছে সে দেখো দেওয়ালের বিহাইন্ডে রয়েছে, ব্যাকে রয়েছে, পেছনে রয়েছে, দেওয়ালের পেছনে রয়েছে। তো এই পেছনে বোঝাতে গেলে আমরা একটা প্রিপোজিশন ইউজ করব, সেটা হচ্ছে বিহাইন্ড। আর এবার দেখো সেন্টেন্সটা, দ্য বয় ইজ হাইডিং বিহাইন্ড দ্য ওয়াল, দ্য বয় ইজ হাইডিং বিহাইন্ড দ্য ওয়াল। তার মানে বোঝাচ্ছে বালকটা লুকাচ্ছে দেওয়ালের পেছনে। সেন্স তৈরি হলো, সেন্স তৈরি হলো। বুঝতে পেরেছি প্রিপোজিশনের কাজ, বুঝতে পারছি। চলো আসি আরো একটা এক্সাম্পলে। এই একটা গাছ আছে, আর এই একটা কি দেখতে পাচ্ছি? এই একটা বিড়াল দেখতে পাচ্ছি। দুজনের পজিশন দেখো কোথায় আছে? বিড়ালটা গাছের নিচে আছে, নিচে ঘুমাচ্ছে। এবার তুমি কিভাবে বলবে? দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য ট্রি, দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য ট্রি। তো ক্যাট আর ট্রির মধ্যে রিলেশন বুঝতে পারলাম কিভাবে? আমরা রিলেশন করছি প্রিপোজিশনের থ্রু করছি। এইটা হচ্ছে প্রিপোজিশনের কাজ। আশা করি বুঝতে পারলে হোয়াট ইজ প্রিপোজিশন। সো ইউ ক্যান সে প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড হুইচ মেক্স রিলেশন বিটুইন টু ওয়ার্ডস ইন আ সেন্টেন্স। এটাই লেখা আছে দেখো এখানে। আ প্রিপোজিশন, একটা প্রিপোজিশন ইজ ইউজড, একটা প্রিপোজিশনকে ব্যবহার করা হয় টু শো, মানে দেখাতে। কি দেখাতে? আর রিলেশন বিটুইন আ নাউন আর প্রোনাউন অ্যান্ড অ্যানাদার ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। তাহলে প্রিপোজিশনকে ব্যবহার করা হয় একটা বাক্যে দুটো ওয়ার্ডের মধ্যে রিলেশনের সম্পর্ককে, মানে তাদের মধ্যে কি রিলেশন আছে সেটা বোঝানোর জন্য। তো প্রিপোজিশন কাকে বলে এটা আমরা বুঝতে পারলাম মোটামুটি লেভেলে। চলো আসি পরের পার্টে, পরের আরো একটা ইন্টারেস্টিং পার্টে। পরের পার্ট হচ্ছে হোয়াট ইজ দ্য অবজেক্ট অফ আ প্রিপোজিশন। হোয়াট ইজ দ্য অবজেক্ট অফ আ প্রিপোজিশন, এর মানে হচ্ছে প্রিপোজিশনের অবজেক্টটা কি, প্রিপোজিশনের অবজেক্টটা কি। তো এটা একটা খুব ইন্টারেস্টিং সাউন্ড দিচ্ছে। দ্যাট মিন্স প্রিপোজিশন টেক্স ইটস ওন অবজেক্টস। আন্ডারস্ট্যান্ড? তার মানে হচ্ছে প্রিপোজিশন তার নিজের অবজেক্টকে নেয়। খুব ভালো করে, খুব মন দিয়ে শুনবে এই কথাটা। যেমন আমরা আমাদের এর আগে যে টপিকটা করেছিলাম ভার্ব, দেখেছিলাম যে ভার্ব নিজের কি নেয়? অবজেক্ট নেয়। দেখেছিলাম এটা, মনে করার চেষ্টা করো। যদি কেউ না দেখে থাকো ভার্ব, তবে এটা দেখা খুব একটা যে লাভপ্রদ হবে এমন নয় কিন্তু, কারণ প্রিপোজিশন অনেক পরের টপিক, অনেক শেষের দিকের টপিক। তার আগে অবশ্যই ভার্ব করে নিও, ভার্বের বেসিক পার্ট করে নিও। তো আমরা দেখেছিলাম যে ভার্বের কি থাকে? অবজেক্ট থাকে। ঠিক সেরকম প্রিপোজিশনেরও কিন্তু অবজেক্ট থাকে। আর সেই প্রিপোজিশনের যে অবজেক্টটা থাকে তারা কেমন হয়? মনে করো যে ভার্বের অবজেক্ট কারা কারা ছিল? আরে ভার্বের অবজেক্ট নাউন ছিল, প্রোনাউন ছিল, এরা ছিল। তো এখানেও প্রিপোজিশনও কিন্তু তার যে অবজেক্টগুলো নেয় সেগুলো কারা? সেগুলো নাউন অথবা প্রোনাউন নেয়। তো দেখি কি লেখা আছে। মনে রেখো, যে কথাগুলো বলছে খুব ভালো করে ব্রেনে নাও, তারপরে গিয়ে প্রিপোজিশন বুঝতে পারবে, তারপরে গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে গিয়ে গ্রুপ ভার্ব বুঝতে পারবে সুন্দর করে। দ্য অবজেক্ট অফ আ প্রিপোজিশন
তাহলে যে অবজেক্ট, প্রিপোজিশনের যে অবজেক্ট আছে, ইজ ইউজুয়ালি, প্রিপোজিশনের যে অবজেক্ট আছে তারা কারা হয়? হয় সাধারণত, ইউজুয়ালি মানে সাধারণত, সাধারণত কে হয়? দ্য নাউন অর প্রোনাউন। হয় নাউন হয়, না হলে প্রোনাউন হয়। কিন্তু একটা ওয়ার্ড যেটাকে আমি বক্স করে দিলাম, এটার তলায় এটার দিকে খেয়াল রাখো, ইউজুয়ালি মানে সাধারণত নাউন অথবা প্রোনাউনই কিন্তু হয়। তাহলে প্রিপোজিশনের পরে কি বসে? অবজেক্ট বসে। প্রিপোজিশন টেক্স ইটস ওন অবজেক্ট and which may the noun or the pronoun, which may be the pronoun or the pronoun। বুঝতে পেরেছি ব্যাপার? তো একটা এক্সাম্পলে চলে আসি। লেখা আছে হি প্লেস ফুটবল। ভালো করে দেখো, লুক অ্যাট কেয়ারফুলি, হি প্লেস ফুটবল। হিয়ার দ্য সাবজেক্ট ইজ হি, উই অল নো ইট, and the verb is plays, and football is an object, football is an object, but whom? ফুটবলটা কার অবজেক্ট? ফুটবল is the object of this, of the verb, and the verb is plays. So here the object is football, and football is the object of the verb plays. এটা আমরা প্রত্যেকেই ভার্ব টপিকে করেছি, আর আমি যে কথাটা বলছিলাম সেটার একটা এক্সাম্পলও আমি এখানে নিয়ে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর এই যে ফুটবল যেটা রয়েছে এটা কি? এটা হয়ে গেল আমাদের নাউন, এটাই হয়ে গেল অবজেক্ট, আর যে পার্টস অফ স্পিচ অনুসারে এটা আমাদের হয়ে গেল নাউন। এবার আসবো আমরা প্রিপোজিশনের অবজেক্ট কেমন আছে সেটা দেখি। In that sentence, the subject is the dog. Let me write, the dog is the subject in this sentence. Is the verb of this sentence, and in the house, in is a প্রিপোজিশন। এটা আমরা প্রত্যেকে জানি যে ইন হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে দেখো দা হাউস আছে, আর এই যে দা হাউস যেটা রয়েছে এটাই হয়ে গেল অবজেক্ট। প্রশ্ন হচ্ছে কার অবজেক্ট? এটা হয়ে গেল ইনের অবজেক্ট। কার অবজেক্ট? ইনের অবজেক্ট। তাই এটাকে আমরা কি বলবো? এটা হয়ে গেল আমাদের, দা হাউস হয়ে গেল আমাদের প্রিপোজিশনের অবজেক্ট। কার অবজেক্ট? প্রিপোজিশনের অবজেক্ট। আর দ্য হাউস আমরা প্রত্যেকে জানি এটা আমাদের কিসে হয়? নাউনে হয়। কেন নাউনে হয়? কারণ দেখো হাউসের আগে আমাদের একটা আর্টিকেলও রয়েছে। আমরা প্রত্যেকে জানি যে নাউনের আগে সাধারণত কি থাকবে? একটা আর্টিকেল কিন্তু বসবে, যদি সেটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয় তবে। এটা আমরা প্রত্যেকে জানি। ক্লিয়ার ব্যাপারটা? তো সেন্টেন্সটা কি ছিল? দ্য ডগ ইজ ইন দ্য হাউস। কুকুরটা ওই বাড়িতে রয়েছে, ওই বিল্ডিং এ আছে, কুকুরটা ওই বিল্ডিং এ আছে। তাহলে ইন আমাদের প্রিপোজিশন হলো, আর প্রিপোজিশন নিজের অবজেক্টকে গ্রহণ করলো। অবজেক্টটা কেমন হলো? নাউন হলো, যেটা আমরা এখানে লিখেছি। দেখো এই যে প্রিপোজিশন যে রয়েছে তার যে অবজেক্ট হয় সে কেমন হয়? নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে। এখানে নাউন যদি হয় সেটা অবভিয়াস যে সেখানে কি বসতে পারে? প্রোনাউনও বসতে পারে। এটা তো খুব সিম্পল ব্যাপার। চলো আসি পরের এক্সাম্পলে। দ্য অ্যান্ডস গেট ইন ইয়োর ইয়ার্স। আগে একটুখানি বুঝি। দ্য অ্যান্ডস এটা আমাদের কি হয়ে গেল? সাবজেক্ট হয়ে গেল এই বাক্যের। এরপরে কি আছে? গেট। গেট কি হয়ে গেল? ভার্ব হয়ে গেল। এবার ইনটা কি? ইন হয়ে গেল প্রিপোজিশন। ইনটা হয়ে গেল প্রিপোজিশন। আর ইনের পরে যেটা আছে, ইয়ার্স যেটা আছে, আর ইয়ার্সের সাথে এটা যেটা রয়েছে ইয়োর, এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এটা এই যে ইয়ার্স যেটা হয়ে গেল সেটা হয়ে গেল আমাদের কি? আমাদের হয়ে গেল অবজেক্ট। আর আমরা প্রত্যেকে জানি ইয়ার্স হয়ে গেল আমাদের নাউন। আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এর বাংলা মানেটাও বলে দিচ্ছি। দ্য অ্যান্ডস গেট ইন ইয়োর ইয়ার্স when you are sleeping. That means some ants in your bed or on your bed, and when you are sleeping they enter
ইন ইয়োর ইয়ার্স, এটাই এই বাক্যে বলেছে যে তুমি যখন ঘুমাচ্ছিলে কিছু পিঁপড়ে তোমার কানের মধ্যে ঢুকে গেছে। তো এই ওয়ার্ডটাকে একটুখানি ভালো করে দেখে নাও, গেট ইন ইয়োর ইয়ার্স, তার মানে কি গেট ইন মানে যখন কোনো জায়গায় এন্ট্রি করছে সেই কথাটাকে বলা হয় গেট ইন। দ্য অ্যান্টস, পিঁপড়েগুলো গেট ইন, যেহেতু এখানে অ্যান্টস আছে প্লুরাল আছে তাই আমি এখানে গেটস নয় শুধু গেট ইউজ করেছি। দ্য অ্যান্টস গেট ইন মানে পিঁপড়েগুলো ভিতরে ঢুকেছে কার, ইয়োর ইয়ার্স। ইয়োর ইয়ার্সের বদলে তুমি নোজও ইউজ করতে পারো, তুমি মাউথও ইউজ করতে পারো। আমি বলতে চাইলাম এই যে গেট ইন যেটা রয়েছে এ কিন্তু তোমাকে তুমি যদি কথা বলতে চাও, তুমি যদি সেন্টেন্স লিখতে চাও বড় বড়, সেই ক্ষেত্রে নিজের এক্সপ্রেশনকে বোঝাতে কিন্তু সাহায্য করবে। তো গেট ইনটাকে একটু ব্রেনে রাখো। আর এখানে আমরা যেটা টপিকে ছিলাম যে ইনের পরে যেটা রয়েছে নাউন, ইনের পরে যেটা রয়েছে ইয়োর ইয়ার্স সেটাকেই আমরা অবজেক্ট বলবো, আর সেটাকেই আমরা কি বলতে পারি, নাউন। যে অবজেক্ট পার্টস অফ স্পিচ অনুসারে সেটাই হয়ে গেল নাউন। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে দুটো জিনিস শিখলাম সেই দুটোকে আমরা একটু সাম আপ করার চেষ্টা করি। সবার প্রথমে দেখলাম যে হোয়াট ইজ প্রিপোজিশন। আমরা দেখতে পেলাম যে প্রিপোজিশন হচ্ছে এমন একটা ওয়ার্ড অথবা বলতে পারো আ গ্রুপ অফ ওয়ার্ড যেটা তোমাকে হেল্প করছে কি করতে, এক্সপ্রেস করতে। এক্সপ্রেস ইউর সেলফ, ইউ ক্যান এক্সপ্রেস ইউর সেলফ ভেরি ইজিলি থ্রু দিস প্রিপোজিশনস। বুঝতে পেরেছি? আর এ কি করছে, প্রিপোজিশন দুটো ওয়ার্ডকে রিলেট করার কাজ করছে, মানে যোগ করছে। দুজনের মধ্যে সম্পর্ক কি রয়েছে, সম্পর্ক কে বোঝাবে, এই সম্পর্ক বোঝাতেই আমাদের সাহায্য করে প্রিপোজিশন। তারপরে আরো আরেকখানা জিনিস দেখলাম প্রিপোজিশন সম্পর্কে, যে প্রিপোজিশন নিজের কি নেয়, অবজেক্ট নেয়। যেমন আমরা ভার্বে দেখেছি যে এক একটা ভার্ব নিজের কি নেয়, অবজেক্ট নেয়। যারা বিশেষ করে যারা ট্রানজিটিভ ভার্ব তারা কি নাই, অবজেক্ট নাই। ঠিক সেরকম প্রিপোজিশনও অবজেক্ট নাই। মনে রেখো 99% কেসে প্রিপোজিশন নিজস্ব অবজেক্ট কিন্তু নেবে। অবজেক্টই যদি না থাকে তাহলে রিলেশন কার মধ্যে নেবে, বুঝতে পেরেছি? আর এই যে প্রিপোজিশনের যে অবজেক্ট রয়েছে তারা কারা হতে পারে, তারা হতে পারে নাউন অথবা হতে পারে প্রোনাউন, ইউজুয়ালি, সাধারণত। বুঝতে পারলাম? চলে আসি পরের পয়েন্টের দিকে। ভালো করে দেখবে এবার, এর থেকে একটুখানি উপরের লেভেলে আমি চলে যাচ্ছি, মানে এর থেকে আরেকটু এই ব্যাপারটাকে আপডেট করে দিচ্ছি। আমরা দেখতে পেলাম যে এই সেন্টেন্সে ইন হয়ে গেল আমাদের প্রিপোজিশন, আর দ্য হাউস হয়ে গেল কি, দ্য হাউস হয়ে গেল ওর অবজেক্ট, এটাই হয়ে গেল। এবার এই দুটো ওয়ার্ডকে বা তিনটে ওয়ার্ডকে যদি আমি একত্রিত করে দিই, মানে একত্রিতভাবে যদি যোগ করে দিই, তবে এরা তৈরি করবে, এদেরকে একত্রিতভাবে আমরা বলতে পারবো প্রিপোজিশনাল ফ্রেজ। ভালো করে বুঝে নাও, এদের একত্রিতভাবে এই প্রিপোজিশনের পরে যেগুলো রয়েছে প্রিপোজিশন আর তার অবজেক্ট, এদেরকে একত্রিতভাবে যদি আমি করি তবে এদেরকে আমি বলতে পারি প্রিপোজিশনাল ফ্রেজ। আই থিঙ্ক ইউ অল নো হোয়াট ইজ আ ফ্রেজ। ইউ ক্যান সে টু অর মোর ওয়ার্ডস, যদি একসাথে থাকে, দুটো বা তার বেশি ওয়ার্ড যদি একসাথে থাকে তখন তাকে আমরা কি বলতে পারি, ফ্রেজ বলতে পারি। যেমন এখানে দেখো একটা প্রিপোজিশন রয়েছে আর তারপরে কি রয়েছে, দা রয়েছে, তারপরে রয়েছে হাউস আছে। এখানে দেখো কি রয়েছে, এই যে ওয়ার্ডগুলো রয়েছে ওরা কিভাবে রয়েছে, টুগেদারে রয়েছে, একসাথে রয়েছে এরা। আর এদের সবাইকে মিলে আমি যে কথাটা বলতে পারি তাকে বলতে পারি প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। বুঝতে পারলাম? একে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক সেরকম ভাবে দ্বিতীয় নম্বর সেন্টেন্সে দেখতে পাচ্ছি এখানে ইন আছে, আর ইনের পরে আমাদের কি রয়েছে, তার অবজেক্ট আছে, প্রিপোজিশনের পরে তার অবজেক্ট আছে। এবার বলো এদেরকে একসাথে আমি কি বলতে পারি, যদি চাই এদেরকে একসাথে আমি বলতে পারি প্রিপোজিশনাল ফ্রেজ। খেয়াল থাকবে, প্রিপোজিশনের পরে যে অবজেক্টটা থাকবে সেই প্রিপোজিশনাল অবজেক্টকে যদি আমরা মিলিয়ে দিই তবে সেটা তৈরি করবে প্রিপোজিশনাল ফ্রেজ। খেয়াল রেখো, খুব ভালো করে এই ব্যাপারটাকে খেয়াল রেখো। এবার কোশ্চেন তোমাদের মনের মধ্যে আসছে
স্যার একে প্রিপজিশনাল ফ্রেজই কেন বলছে? প্রিপজিশনাল ফ্রেজই কেন বলছে? অন্য ফ্রেজও তো বলতে পারতো, যেমন নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, যে কোনো ফ্রেজ বলতে পারতো। দেন হোয়াই ইট ইজ কল্ড প্রিপজিশনাল ফ্রেজ? দেখো, এখানে এই যে প্রিপজিশন আছে, সে কি করছে? সে অবজেক্ট নিচ্ছে। মানে এই যে অবজেক্ট যে রয়েছে এর অস্তিত্বটা কেন আসছে? কারণ এখানে এই প্রিপজিশনটা রয়েছে, এই প্রিপজিশনের জন্যই তার অবজেক্ট আসছে। যদি প্রিপজিশন না থাকতো তবে কি এই অবজেক্ট আসতে পারতো? কখনো আসতে পারতো না। তবে তো রিলেশনশিপটাই বোঝাতে পারতো না যে ডগটা কোথায় আছে, এটাই বোঝানো যেত না। তাহলে কি বলতাম? দ্য ডগ ইজ দ্য হাউস। তার মানে হচ্ছে কুকুরটা হয় বাড়ি, কুকুরটা হয় বাড়ি। আর এটা কখনো পসিবল? এটা কোনো সেন্স তৈরি করতে পারলো না। ইট ডাজন্ট মেক এনি সেন্স। বুঝতে পেরেছি? তো এখানে যে অবজেক্টটা রয়েছে, এর জন্য অবজেক্টটা যে এসছে তার জন্য বড় ভূমিকা কে পালন করছে? ইন পালন করছে। তাই প্রিপজিশনের ভূমিকা এত বেশি আছে বলে এই যে টোটাল ফ্রেজ আছে, এই ফ্রেজকে বলা হয় প্রিপজিশনাল ফ্রেজ। ক্লিয়ার ব্যাপারটা? তো এখানে দেখো, আমি এখানে এই ব্যাপারটা লিখে রেখেছি। প্রিপজিশনের পরে যে নাউন বসে অথবা প্রোনাউন বসে, এদেরকে যদি তুমি একত্রিতভাবে মিলিয়ে দাও, এরা তৈরি করবে তোমার প্রিপজিশনাল ফ্রেজ। ক্লিয়ার? চলে আসে। এটাকে এবার আমি আবার নেক্সট স্টেপে নিয়ে যাব। তাহলে আমি প্রথমে এটা দেখলাম যে প্রিপজিশন নিজের অবজেক্ট নেয়। এরপরে দেখতে পেলাম যে প্রিপজিশনের ফ্রেজটাকে বুঝতে পারলাম যে প্রিপজিশনাল ফ্রেজ কাকে বলে, কেন তার নামকরণ হলো প্রিপজিশনাল ফ্রেজ। এবার তার থেকে আরেকটু ভালো লেভেলে আমি পৌঁছে যাই। খুব ভালো করে এবার খেয়াল রাখবে, যেটা পরীক্ষায় আসে। ধীরে 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 করে স্টেপ ওয়াইজ হচ্ছে তোমাদেরকে উঁচু করার চেষ্টায় আমি আছি। ভালো করে দেখো, প্রথম পয়েন্টে লেখা আছে ওয়াইল ইউজিং প্রিপজিশনাল ফ্রেজ। মনে রাখবে, জাস্ট রিমেম্বার ইট। After while we can use the first form of the verb plus ing. After while we use verb plus ing, or we can say after while. We can also use here while we are using prepositional phrase. বুঝতে পারলাম? তাহলে ওয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি আমরা কিন্তু ডাইরেক্ট বসাতে পারি, অথবা তুমি সাবজেক্ট ভার্ব দিয়েও কিন্তু বসাতে পারো। যেটা আমি বলতে চাইলাম যে শর্টে এটা যেটা বলা হয় ওয়াইল ইউজিং, তার মানে যখন ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? প্রিপজিশনাল ফ্রেজ যখন ব্যবহার করা হয়। বি কেয়ারফুল মানে সতর্ক হও, উইথ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে তার মানে এটা কি বলতে চাইছে ভালো করে বোঝো। যখন আমরা কোনো সেন্টেন্সে প্রিপজিশনাল ফ্রেজ ইউজ করি, তখন আমাদেরকে সতর্ক থাকতে হবে কোন বিষয়ে? সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টের বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তার মানে সাবজেক্ট আর ভার্ব, মানে ভার্ব কেমন হবে, সিঙ্গুলার না প্লুরাল, কোন সাবজেক্টের উপরে বসে হবে, সেই দিকে কিন্তু আমাদের নজর দিতে হবে। কোন সময়? ওয়াইল ইউজিং প্রিপজিশনাল ফ্রেজ। যদি আমরা প্রিপজিশনাল ফ্রেজ ইউজ করি কোনো বাক্যে, সেই ক্ষেত্রে সতর্ক হতে হবে, কারণ এর উপরে কি দেয় এক্সামিনার? অনেক সময় এরর দিয়ে দেয়। চলো আসি পরের পয়েন্টে কি লেখা আছে দেখি। প্রিপজিশনাল ফ্রেজ হেল্পস আস। প্রিপজিশনাল ফ্রেজ আমাদেরকে সাহায্য করে। কি করতে সাহায্য করে? গিভ অ্যান এক্সট্রা ইনফরমেশন। প্রিপজিশনাল ফ্রেজ আমাদেরকে কি করতে সাহায্য করে? একটা এক্সট্রা ইনফরমেশন দিতে সাহায্য করে। মনে রেখো, প্রিপজিশনাল ফ্রেজ আমাদেরকে এক্সট্রা ইনফরমেশন দেয়। কার এক্সট্রা ইনফরমেশন দেয়? যেটা মেন সাবজেক্ট থাকে, যেটা মেন ইনফরমেশন থাকে, তার সম্পর্কে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন যদি তুমি দিতে চাও, তবে তুমি এই প্রিপজিশনাল ফ্রেজ দিতে পারো, ইউজ করতে পারো। ইউজ করে তার সম্পর্কে আরো বেশি কিছু বক্তব্য, আরো বেশি কিছু ইনফরমেশন তুমি সামনের জনকে দিতে পারো। কিন্তু মনে রেখো, ভালো করে শোনো,
এই যে প্রিপোজিশনাল ফ্রেজ যেটা রয়েছে, এ কিন্তু মেন ইনফরমেশন দেয় না, এ অলওয়েজ দেয় এক্সট্রা ইনফরমেশন। ব্যাপারটা কি, চলো বুঝি। ব্যাপারটা বুঝতে গেলে আমরা একটা এক্সাম্পল নিই। লেটস টেক অ্যান এক্সাম্পল। ভালো করে খেয়াল করো। আ বক্স, একটা বাক্স, অফ ম্যাগাজিনস, ইজ অথবা আর আন্ডার দ্য স্টিয়ার্স। আন্ডার দ্য স্টিয়ার্স, আন্ডার দ্য স্টিয়ার্স মানে সিঁড়ির নিচে রাখা আছে এক বক্স ভর্তি ম্যাগাজিন। প্রশ্ন হচ্ছে এখানে প্রিপোজিশনাল ফ্রেজ কোথায়? Where is the prepositional phrase in this sentence? তো দেখতে পেলাম এই বক্সের পরে দেখতে পেলাম অফ, অফের পরে কি রয়েছে, ম্যাগাজিন আছে। তাহলে তার মানে এটা বোঝাচ্ছে এই যে প্রিপোজিশন আছে সে নিজের কি নিয়ে নিয়েছে, অবজেক্ট নিয়ে নিয়েছে। আর অবজেক্টটাকে ম্যাগাজিনস নাউন। আর এদেরকে যদি আমি টোটালি একত্রিত করি, এদেরকে আমরা কি বলবো, প্রিপোজিশনাল ফ্রেজ বলবো। আর এই যে প্রিপোজিশনাল ফ্রেজ যেটা রয়েছে এ কিন্তু মেন ইনফরমেশন নয়, মেন ইনফরমেশনটাকে এই বক্সটা, এই বক্স, এই হয়ে গেল মেন সাবজেক্ট। আ বক্স অফ ম্যাগাজিনস, বক্সটা কেমন, যার মধ্যে ম্যাগাজিনস আছে। ম্যাগাজিনের দিকে ফোকাস নয়, কার দিকে ফোকাস আছে, বক্সের দিকে ফোকাস আছে। তাহলে অফ ম্যাগাজিনটা কি, অফ ম্যাগাজিন হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। কার সম্পর্কে, এই বক্স সম্পর্কে। আর এই যে এক্সট্রা ইনফরমেশন আমরা কিভাবে দিই, যদি আমরা এক্সট্রা ইনফরমেশন দিতে যদি আমরা চাই, তবে আমাদের একটা উপায় আছে, প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করে। উই ক্যান ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ ইফ উই ওয়ান্ট টু give some extra information or if we want to add some extra informations, সেই ক্ষেত্রে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করতে পারি। কিন্তু কোশ্চেন এগুলো নয়, কোশ্চেন এটা যে এখানে ইজ বসবে নাকি আর বসবে। ভালো করে ভাবো আর ভেবে চিন্তে যে কথাগুলো আমি বললাম, যদি সেই কথাগুলো বুঝে যাও, তবে তোমরা নিজের থেকেই কিন্তু এর অ্যান্সারটা দিয়ে দিতে পারবে। খুব স্লোভাবে এগোচ্ছে, একদম স্লোভাবে, যাতে তোমরা বুঝতে পারো, শুধু তোমাদের স্বার্থে। তো এটা ভাবো যে এখানে কি বসতে পারে, ইজ নাকি আর। কেন স্যার ইজ নাকি আর, একটু ক্লু কিছু দেবেন? চলো একটা ক্লু দিই। এখানে দেখলাম তোমাকে এ বক্স মানে একটা বাক্স, এখানে আরেকটা ক্লু দিলাম ম্যাগাজিনস, একাধিক ম্যাগাজিন আছে, একাধিক ম্যাগাজিন। যদি প্লুরাল হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় তবে আর ঠিক হবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তবে ইজ ঠিক হবে। তো আমি দেখতে পেলাম এখানে সিঙ্গুলারও আছে, আবার এখানে প্লুরালও আছে। কাকে নেব, কাকে নেব? এইটা হচ্ছে কোশ্চেন, এটা হচ্ছে কনফিউশন। আর এক্সামিনার এটা তোমাদেরকে দেবে। এটা তোমরা অরিজিনালিতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে শিখবে বা শিখেছো, কিন্তু এর অরিজিনাল যে ডেপথের ব্যাপারটা শিখবে আজকে, এখন। চলো ভালো করে দেখি। জানি অনেকে সঠিক অ্যান্সার দিয়ে দিয়েছ। আ বক্স অফ ম্যাগাজিন, আমি দেখতে পেলাম অফ এখানে প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট, আর এরা টোটালে কি তৈরি হলো, প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি হলো। আর আমাকে একটা জিনিস বলো, প্রিপোজিশনাল ফ্রেজ কেমন ইনফরমেশন দেয়? তোমরা বললে প্রিপোজিশনাল ফ্রেজ স্যার আপনি একটু আগে বললেন এক্সট্রা ইনফরমেশন দেয়, তার মানে মেন ইনফরমেশন এই সেন্টেন্সে অফ ম্যাগাজিনস কিন্তু নয়। তাহলে মেন যে ফোকাস এই সেন্টেন্সে রয়েছে সেটাকে আ বক্স। তাহলে আমরা কার উপরে ভিত্তি করে সাব ভার্বকে লিখবো, এই বক্সের উপরে নাকি ম্যাগাজিনসের উপরে? তোমরা বলে এটা খুব অবভিয়াস ব্যাপার যে মেন যার উপরে ফোকাস তার উপরে কেন্দ্র করে আপনি লিখবেন। আমি বললাম একদম ঠিক। তাই এখানে এ বক্স সিঙ্গুলার, আমি ইসকে কারেক্ট করব আর আর কে আমি কেটে দেব। ব্যাপারটা বুঝতে পেরেছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে তোমরা এটা মুখস্থ করো, কিন্তু আজকে এটা বুঝতে পারলে যে এই ঘটনাটা কেন হয়। আ বক্স অফ ম্যাগাজিনস, আ বক্স অফ ম্যাগাজিনস, বক্সটা কেমন, যেটা ম্যাগাজিন ছিল যার মধ্যে, কিন্তু মেন ফোকাস কার দিকে, আ বক্সের দিকে। কেন কেন ম্যাগাজিনের দিকে মেন ফোকাস নয়? কারণ ম্যাগাজিন আছে কার মধ্যে, প্রিপোজিশনাল ফ্রেজের মধ্যে।
এবার তোমার ইচ্ছা হচ্ছে ম্যাগাজিনে ফোকাস করবে তো করো, কে মানা করেছে? ম্যাগাজিনকে শুরুতে রাখো আর বক্সকে প্রিপোজিশনাল ফ্রেজে রাখো, ওটা তো যে স্পিকার তার উপরে ডিপেন্ড করবে। ইটস টোটালি ডিপেন্ডস অন দ্য স্পিকার। যেমন স্পিকার চাইবে সেরকম বলবে, এতে কোনো ঘাবড়ানোর ব্যাপার নেই, এতে কোনো কোশ্চেন মানে নিজের মনের মধ্যে এগুলো আনবে না। স্যার যদি ম্যাগাজিনকে যদি প্রথমে থাকতো, আরে থাকতো তো থাকতো, তাহলে ম্যাগাজিন অনুসারে কাজ করতে, মেন ফোকাস যেখানে সেই অনুসারে ভার বসবে। খুব সিম্পল ব্যাপার এটা, কোনো কনফিউশন আসবে না। নিজের উপরে আত্মবিশ্বাস রাখো, কনফিডেন্স রাখো। চলো আসি পরের সেন্টেন্স, আর এটা দেখে বলবে আমাকে যে কার অনুসারে বসা উচিত ভার্ব। দ্য ক্যাট ইন দ্য মিডিল ইজ অথবা আর কিউটেস্ট। দ্য ক্যাট ইন দ্য মিডিল ইজ অথবা আর দ্য কিউটেস্ট। আমাকে বলে এখানে প্রিপোজিশনাল ফ্রেজ কোনটা, তুমি বলে ইন আছে আর এখানে আছে দ্য মিডিল। ইনের অবজেক্ট হয়ে গেল মিডিল, এটা আমাদের নাউন হয়ে গেল অথবা প্রিপোজিশনের অবজেক্ট হয়ে গেল, আর এদেরকে যদি আমি একত্রিত করে দিই তবে এরা কি হয়ে গেল, প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে গেল। প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে গেল এটা আমাদের। আর এটা যদি প্রিপোজিশনাল ফ্রেজ হয়, আমাকে বলো প্রিপোজিশনাল ফ্রেজ কোন ইনফরমেশন দেয়, তোমরা বলে এক্সট্রা ইনফরমেশন দেয়। স্যার এক্সট্রা ইনফরমেশন এই সেন্টেন্সে কিভাবে দিচ্ছে আপনি একটুখানি বলবেন? চলো তোমরা ভেবে নাও, এই যে বক্স করা যেটা আছে প্রিপোজিশনাল ফ্রেজ যেটা আছে এটা লেখা নেই, এটা লেখা নেই। তোমরা আরো ডেপথে তাহলে ব্যাপারটা বুঝে যাবে। এখন বোঝো, এখনই বলো না যে স্যার আপনি একটু বাইটা করিয়ে দিন তো, আপনি একটু টুটা করিয়ে দিন তো, একটা করিয়ে দিন তো। যদি ওরকম মনে হয় তো এই ভিডিও দেখো না, এই ভিডিও দেখে তোমাদের কোনো লাভ হবে না, মানে এই চ্যানেলই দেখো না, অন্য চ্যানেল দেখো, ওটা তোমাদের হেল্প হবে তখন। এখানে যদি দেখো তো এরকম স্লো ভাবে এগোতে থাকবো, কারণ অনেকে আছে যারা যারা একদম চায় অরিজিনাল ডেপথ নলেজ, আবার অনেকে আছে যাদের নলেজ কিছুটা কম আছে, তারা শিখতে চায় প্রপার। তাদের জন্য আমি, শর্টকাটের জন্য নয়। দ্য ক্যাট, আমি কি বললাম? ইন দ্য মিডিল নেই ভাবো, প্রিপোজিশনাল ফ্রেজটা নেই ভাবো। জাস্ট ইম্যাজিন যে এই যে ইন দ্য মিডিল এই প্রিপোজিশনাল ফ্রেজটা এখানে নেই। দেয়ার ইজ নো prepositional phrase in this sentence. Just imagine it. So the sentence will be the cat is অথবা are the cutest. এর মানেটা কি? এর মানে হচ্ছে the cat ওই বিড়ালটা হয় কিউটেস্ট, এর মানে এটা দাঁড়াচ্ছে। এবার আমি এর মধ্যে কি যোগ করলাম? প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করছি। প্রিপোজিশনাল ফ্রেজ কোনটা? ইন দ্য মিডিল। ভালো করে বোঝো, দ্য ক্যাট ইন দ্য মিডিল তার মানে হচ্ছে বিড়াল যে মিডিলে আছে, বিড়াল যে মিডিলে আছে হয় কিউটেস্ট। বুঝতে পারলে? যদি শুধু বিড়াল বলতে ঠিক ছিল, কোনো ভুল নেই, কিন্তু তুমি বিড়াল সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিলে কি করে? প্রিপোজিশনাল ফ্রেজ এক করে। বিড়াল, আরে যে মিডিলে আছে, সাপোজ এক গাদা বিড়াল আছে, তিনটে বিড়াল আছে ধরে নাও, মিডিল জোনা, তোমার মিডিল জোনাকে খুব কিউট লাগে, তাই তুমি বললে দ্য ক্যাট ইন দ্য মিডল, দ্য ক্যাট ইন দ্য মিডল ইজ দ্য কিউটেস্ট। দ্য ক্যাট এখানে সিঙ্গুলার, এই অনুসারে এটা মেন ফোকাসে আছে, এটা মেন ইনফরমেশন দিচ্ছে, তা ক্যাট অনুসারে আমার কি বসে যাবে? আমার ভার বসে যাবে, ইজ কারেক্ট হয়ে গেল, আরটা কাটা হয়ে গেল। অনেক কিছু জিনিস আমি কিন্তু বলে দিয়েছি এর মধ্যে। যত বেশিবার এই ভিডিওগুলো দেখবে না তত বেশি হেল্প হবে। আর তোমরা জানোই না যে কোন লেভেলের জিনিস মানে তোমরা হচ্ছে শিখতে পারছো, বুঝতে পারছো, এটা খুব ভালো করে বুঝে নাও, খুব হেল্প হবে তোমাদের। লাস্ট পার্টে আজকে যাচ্ছি, লাস্ট এই প্রিপোজিশনাল ফ্রেজকে আমি আপডেট করে দেবো, আর এটা ভয়ানক কিছু হবে, তাই খুব ভালো করে কিন্তু মনোযোগটা রেখো এবার, খুব ভালো করে। কি লেখা আছে দেখি। আ প্রিপোজিশনাল ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস কনসিস্টিং অফ প্রিপোজিশন অ্যান্ড ইটস ওন অবজেক্ট। আমরা যেটা বললাম যে এখানে ডেফিনেশনটা লেখা আছে হোয়াট ইজ প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা দেখেছি প্রিপোজিশনাল ফ্রেজ কোনটা। প্রিপোজিশনাল ফ্রেজ মানে কোনটা? যেখানে এক গাদা ওয়ার্ড আছে প্লাস প্রিপোজিশন আছে প্লাস তার সাথে তার অবজেক্ট আছে। আমরা একটু আগে পড়লাম, এটাতে নতুন কিছু নেই। তারপরে দেখি দ্বিতীয় পয়েন্টে কি আছে, মোস্ট অফ দ্য টাইম। ভালো করে শোনো, খুব খুব ভালো করে শোনো। একটা স্টার,
2 স্টার 3টে স্টার দিলাম। মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময় প্রিপোজিশনাল ফ্রেজ মডিফাইজ, বেশিরভাগ সময় একটা প্রিপোজিশনাল ফ্রেজ কি করে, মডিফাই করে বা কোয়ালিফাই করে কাকে, ভার্ব অর আ নাউন। খুব 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 ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট। একে কতগুলো স্টার দেবো, একে কোনো রকম এর কোনো লিমিটেশন নেই। তাহলে কি বলছে, মোস্ট অফ দ্য টাইম আ প্রিপোজিশনাল ফ্রেজ মডিফাইজ আ ভার্ব অর আ নাউন। আচ্ছা, খুব বড় একটা পয়েন্ট চলে এলো। বেশিরভাগ সময় একটা প্রিপোজিশনাল ফ্রেজ মডিফাই করে একটা কাকে, ভার্বকে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তোমরা, এটা তো অবশ্যই জানো, একটুখানি নলেজ তো রয়েছে, ভার্বকে যে কোয়ালিফাই করে তাকে কি বলে? ভার্বকে কে কোয়ালিফাই করে? তাড়াতাড়ি অ্যান্সার দাও। তুমি বললে ভার্বকে যে কোয়ালিফাই করে তাকে তো অ্যাডভার্ব বলে। আমি বললাম একদম কারেক্ট। প্রিপোজিশনাল ফ্রেজ ভার্বকে কোয়ালিফাই করছে, আর যদি ভার্বকে যে কোয়ালিফাই করে তাকে কি বলবো আমরা? সে তো প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছেই, প্লাস ভার্বকেও কোয়ালিফাই করছে, তাই তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলবো। কি বলবো? অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলবো, কারণ সে কি করছে, ভার্বকেও কোয়ালিফাই করছে। যে ভার্বকে কোয়ালিফাই করে তাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো, তাকে অ্যাডভার্ব বলবো। যেহেতু এটা ফ্রেজে আছে তাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। আর ওর একটা জিনিস, প্রিপোজিশনাল ফ্রেজ নাউনকেও কোয়ালিফাই করে। আমাকে বলে নাউনকে কে কোয়ালিফাই করে? ফার্স্ট অ্যান্সার চাই, ফার্স্ট। তোমরা বললে স্যার অ্যাডজেক্টিভ নাউনকে কোয়ালিফাই করে। নাউনের দোষ গুণ সমস্ত কিছু তো অ্যাডজেক্টিভ বলে। এখানে কে বলছে? এখানে তো প্রিপোজিশনাল ফ্রেজ বলছে। বলো এবার প্রিপোজিশনাল ফ্রেজকে তাহলে আমরা কি বলতে পারি? নাউনকে যে কোয়ালিফাই করে, অবভিয়াস ব্যাপার, তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। তাই আমরা এখানে প্রিপোজিশনাল ফ্রেজকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো বা অ্যাডজেক্টিভিয়াল ফ্রেজ বলবো। ক্লিয়ার ব্যাপারটা? তো এই যে প্রিপোজিশনাল যে ফ্রেজ আছে, এ সাধারণত কাকে কোয়ালিফাই করে? ভার্বকে অথবা নাউনকে। যখন ভার্বকে কোয়ালিফাই করবে তখন তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো বা অ্যাডভার্ব ফ্রেজ বলবো। নাউনকে কোয়ালিফাই করলে তাকে আমরা বলবো নাউন, অ্যাডজেক্টিভ ফ্রেজ। খুব সিম্পল। চলে আসি এক্সাম্পলে, আর এক্সাম্পলে এটা বুঝে যাও, প্রচুর কিছু জিনিস তোমরা বুঝে যাবে, মানে প্রচুর কিছু হিডেন ব্যাপার তোমাদের সামনে ওপেন হয়ে যাবে আজ। এক্সাম্পলে দেখি, আ বক্স অফ ম্যাগাজিনস ইজ আন্ডার দ্য স্টিয়ার। এটা আমরা আগেও ইউজ করেছি। আমরা দেখতে পেলাম এখানে কি রয়েছে, অফ ম্যাগাজিনস, এটাই আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। প্রশ্ন হচ্ছে এটা কোন প্রিপোজিশনাল ফ্রেজ? প্রিপোজিশনাল ফ্রেজ তো ঠিক আছে, কিন্তু এটা অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব ফ্রেজ? তার জন্য কি বুঝতে হবে, যেটা ভার্বকে কোয়ালিফাই করছে, এটা কি ভার্বকে কোয়ালিফাই করছে নাকি নাউনকে কোয়ালিফাই করছে? বলো কাকে কোয়ালিফাই করছে? বক্সকে কোয়ালিফাই করছে। বক্স সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন, তার মানে বক্সকে কোয়ালিফাই করছে। বক্স কি? বক্স হয়ে গেল নাউন। বক্স ইজ আ নাউন। সো অফ ম্যাগাজিনস, সো অফ ম্যাগাজিনস, this is a prepositional phrase and we can also say it is a adjective phrase. Got it? শুধুমাত্র আমরা যে একে প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারি এমন নয়, আমরা একে কি বলতে পারি? অ্যাডজেক্টিভ ক্লজও বলতে পারি। কেন বলতে পারি? কারণ এ কাকে কোয়ালিফাই করছে? ইট কোয়ালিফাইজ দ্য নাউন। That is why we can call it what? Adjective phrase as well as prepositional phrase. বুঝতে পারলাম ব্যাপারটা? মাথায় রেখে দিও। এ যেহেতু নাউনকে কোয়ালিফাই করছে তাই একে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারি, তার সাথে সাথে প্রিপোজিশনাল ফ্রেজ তো আমরা জানি একে বলতে পারি। ক্লিয়ার? এটাকে খুব ভালো করে মাথায় রেখো। চলো সেকেন্ড এক্সাম্পল বলো দেখি, নিজেরা পড়ো আর আমাকে বলো, ইন দ্য মিডিল যে রয়েছে এটা কি? এটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ নাকি অ্যাডভার্ব ফ্রেজ? এটা তো জানি প্রিপোজিশনাল ফ্রেজ। উই হ্যাভ অলরেডি লার্নড ইট দ্যাট ইন দ্য মিডিল ইজ দ্য প্রিপোজিশনাল ফ্রেজ। এবার তোমরা আমাকে বলো যে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব ফ্রেজ। তার জন্য কাকে দেখতে হবে, কোন দিকে দেখতে হবে? We have to look at that whom it qualifies.
বুঝতে পেরেছি? কাকে এই যে প্রিপজিশনাল ফ্রেজ আছে এ কাকে কোয়ালিফাই করছে? দেখতে পেলাম এখানে কে রয়েছে, নাউনকে কোয়ালিফাই করছে। নাউন দ্য ক্যাট ইন দ্য মিডল, সো ইট কোয়ালিফাইজ আ নাউন। That is why we can call it an adjective phrase. বুঝতে পারলাম ব্যাপারটা, নাউনকে কোয়ালিফাই করছে তাই অ্যাডজেক্টিভ ফ্রেজ। স্যার কি কাজে লাগবে, কেন শেখাচ্ছেন এগুলো, কি কাজে লাগবে এটা তো পরে বুঝবে, সময়ের সাথে সাথে আর কিছুদিন পরেই বুঝতে পারবে। বা যদি ইংলিশে ভালোবাসা থাকে, যদি ইংলিশ সম্পর্কে একটু বেশি দূর পর্যন্ত পৌঁছাতে হয়, যদি ভালো লেভেলের এক্সাম দিতে হয়, সিজিএল, সিএইচএসএল, তবে এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। চলে আসি পরেরটা। মার্ক হচ্ছে একজন ব্যক্তির নাম। লুকড বিহাইন্ড হিজ ব্রাদার। বিহাইন্ড কি, বিহাইন্ড হয়ে গেল প্রিপোজিশন, আর এই প্রিপোজিশন কাকে নিয়েছে, হিজ ব্রাদারকে। হিজ ব্রাদার হয়ে গেল কার অবজেক্ট, বিহাইন্ডের অবজেক্ট, মানে প্রিপোজিশনের অবজেক্ট। তাহলে এরা টোটালটা কি হয়ে গেল, প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে গেল আমাদের। বিহাইন্ড হিজ ব্রাদার প্রিপোজিশনাল ফ্রেজ হয়ে গেল, কিন্তু আমার বলার উদ্দেশ্য এটা নয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাকি অ্যাডজেক্টিভাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ নাকি অ্যাডভার্বাল ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, এটা বলো। তার জন্য কাকে দেখতে হবে, কাকে কোয়ালিফাই করেছে, কাকে কোয়ালিফাই করেছে, নাউন নাকি ভার্ব। আচ্ছা মার্ককে কি কোয়ালিফাই করেছে, মার্ক দেখেছিল বিহাইন্ড হিজ ব্রাদার, তার ব্রাদারের ব্যাক সাইডে। কাকে কোয়ালিফাই করছে, মার্ককে? একদম নয়। কাকে কোয়ালিফাই করছে, দেখেছিল, মার্ক দেখেছিল। আরে কোথায় দেখেছিল, এই লুককে কোয়ালিফাই করছে। লুক তো দিয়েছিল, মার্ক লুক, ঠিক আছে, কোন দিকে দেখেছিল, কি দেখেছিল, বিহাইন্ড হিজ ব্রাদার। কাকে কোয়ালিফাই করছে, এখানে এই যে লুকটা আছে এই লুককে কোয়ালিফাই করছে। বুঝতে পেরেছি? এবার বলো একে আমরা কি বলবো, তোমরা বললে একে আমরা এবার বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বুঝতে পারছি? প্লিজ ট্রাই টু কিপ অল দ্য থিংস ইন ইউর মাইন্ড, ইট উইল হেল্প ইউ আ লট ইন ফিউচার। নেক্সট সেন্টেন্সে আসি, আর এবার তোমার পালা, ইটস ইয়োর টার্ন। লুক অ্যাট দ্য সেন্টেন্স কেয়ারফুলি, আর বলার চেষ্টা করো এখানে প্রিপোজিশনাল ফ্রেজ কোনটা, আর তারই সাথে সাথে বলার চেষ্টা করো এই প্রিপোজিশনাল ফ্রেজটা কার মতো রিয়াকশন দিচ্ছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অর অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ। আশা করি তোমরা করতে পেরেছো, এবার আমার সাথে মিলিয়ে নাও। বিরাট মানে আমাদের ইন্ডিয়ান টিমের ক্রিকেট টিমের ক্যাপ্টেন বিরাট কোহলি চিয়ার্ড ফর হিজ টিম। বিরাট কোহলি উৎসাহ দিয়েছিল তার টিমকে। উইথ এক্সাইটমেন্ট, উইথ প্রিপোজিশন, এক্সাইটমেন্ট হয়ে গেল তার অবজেক্ট, আর এরা টোটালটা কি হয়ে গেল, এই টোটালটা হয়ে গেল প্রিপোজিশনাল ফ্রেজ। এবার বলো এই যে উইথ এক্সাইটমেন্ট, কজনা বুঝতে পেরেছিলে এটা প্রিপোজিশনাল ফ্রেজ? কেউ তো আমি আশা করছি এটাকেও টিক দিয়েছিল, ফর হিজ টিম এটা প্রিপোজিশনাল ফ্রেজ। না 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 না, এটা তো চিয়ার্ডের অবজেক্ট, বিরাট চিয়ার্ড হোম। বুঝতে পেরেছি? তার টিমকে চিয়ার করেছে, এটা তার অবজেক্ট, চিয়ারের অবজেক্ট। আর উইথ এক্সাইটমেন্ট এটা হয়ে গেল প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু আমাকে বলো এটা কাকে কোয়ালিফাই করছে, ভালো করে ভেবে চিন্তা বলো এটা কাকে কোয়ালিফাই করছে, নাউন নাকি ভার্ব? হোম ডাজ ইট কোয়ালিফাই, আ নাউন অর আ ভার্ব? জাস্ট থিঙ্ক। যদি আমরা একটু ডিপ ভাবে ভাবি, আমি দেখতে পেলাম বিরাট চিয়ার করেছে উইথ এক্সাইটমেন্ট মানে খুব উত্তেজনার সাথে। তোমরা তো বিরাট কোহলি নেচার জানো প্রত্যেকে। বিরাট কোহলি কি করে, চিয়ার করে। কিভাবে চিয়ার করে, সাপোজ একটা ক্যাচ ধরলো, কেউ আউট হলো,
কেউ সেঞ্চুরি করলো, নিজে সেঞ্চুরি করলো, টিম জিতলো, কেমন ভাবে চিয়ার করে পুরো টিমকে? উইথ এক্সাইটমেন্ট। তো এখানে যে উইথ এক্সাইটমেন্ট আছে, এটা কার অ্যান্সার দিচ্ছে? চিয়ারের অ্যান্সার দিচ্ছে। বিরাট কোহলি চিয়ার করেছে কেমন ভাবে? হাউ 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 ডিড বিরাট কোহলি চিয়ার্ড হিজ টিম? উইথ এক্সাইটমেন্ট। হাউ? উইথ এক্সাইটমেন্ট। তাহলে এটা কাকে কোয়ালিফাই করছে? ভার্বকে। আর ভার্বকে যদি কোয়ালিফাই করে, আমি কি বলবো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিছু বুঝতে পেরেছি? এই যে টোটাল জিনিস যেটা আমরা করলাম, এই টোটাল জিনিসকে তোমাদের কাজ হচ্ছে বাড়িতে বারবার করে রিভিশন করা, বারবার করে রিভিশন করা, স্পেশালি এই যে লাস্ট পার্ট। কিন্তু লাস্ট পার্টে ডাইরেক্ট চলে এসো না। যেমন করে আমি প্রিপোজিশনগুলোকে বললাম, মানে হোয়াট ইজ প্রিপোজিশন, সেখান থেকে যেমন করে শুরু করলাম, ছবি দেখিয়ে দেখি যে রিলেশনের ব্যাপারটা করলাম, দুটো অবজেক্টের মধ্যে রিলেশন তৈরি করে, টোটাল ব্যাপারটাকে না বারবার করে করবে। যদি ভালো কিছু করতে হয়, যেমন বলবো সেরকম শোনার চেষ্টা করো, খুব কাজে লাগবে। আজকে এই পর্যন্ত।